রাত গভীর হলে বঙ্গোপসাগরের অথই জলরাশি এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করে, কিন্তু এই শান্ত ঢেউয়ের নিচে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। একই সমুদ্রের একপাশে ভারত আর মিয়ানমার প্রতিদিন হাজার হাজার কোটি টাকার গ্যাস তুলে নিচ্ছে, আরেক পাশে বাংলাদেশ গত 14 বছরে একটা অনুসন্ধান কূপ ও খনন করতে পারেনি। আজকের ভিডিওতে বলবো কেন আমাদের সমুদ্রের নিচে সম্পদ থেকেও আমরা প্রতি বছর 56,000 কোটি টাকার বেশি খরচ করে বিদেশ থেকে গ্যাস কিনছি, কিভাবে একটা গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত হয়ে গেল, আর কেন আজ চীনের সাথে নতুন এক অংশীদারিত্বের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। বঙ্গোপসাগর শুধু একটা সমুদ্র নয়, এটা একটা ভূ রাজনৈতিক রণক্ষেত্র, যেখানে প্রতিটা ব্লক, প্রতিটা কূপ, প্রতিটা দরপত্র ঘিরে চলে নীরব এক লড়াই। আর এই লড়াইয়ে বাংলাদেশ এতদিন ছিল দর্শকের আসনে। 2012 সালে আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে বাংলাদেশ পেয়েছিল এক বিশাল সমুদ্র অঞ্চল। তখন দেশ জুড়ে ছিল উৎসবের আনন্দ। বলা হয়েছিল এবার আমরা সমুদ্রের সম্পদে স্বনির্ভর হব। কিন্তু সেই জয়ের ঠিক 12 বছর পরও বঙ্গোপসাগরে বাংলাদেশের একটা অনুসন্ধান কূপ খনন করা যায়নি। ভাবুন একবার, 12 বছর, অথচ একই সময়ে আমাদের প্রতিবেশী ভারত আর মিয়ানমার তাদের সমুদ্র সীমা থেকে নিয়মিত গ্যাস তুলে নিচ্ছে। তাদের জলসীমাতেই বসানো হয়েছে আধুনিক রিগ, চলছে গভীর সমুদ্রে ডিপ সি ড্রিলিং, আর আমাদের দিকে শুধু পরিকল্পনা আর কাগজপত্র। কেন এই স্থবিরতা? এর পেছনে আছে একটা অদ্ভুত ভূ রাজনৈতিক জটিলতা। বাংলাদেশের সমুদ্র ব্লকগুলো এমনভাবে ঘিরে আছে ভারত আর মিয়ানমারের জলসীমা দিয়ে, যে কোনো একটা দেশকে ব্লক ইজারা দিলেই আরেকটা দেশ সেটাকে কৌশলগত হুমকি মনে করে। ফলে সরকারগুলো বছরের পর বছর ভয়ে ভয়ে সিদ্ধান্ত নিতে দেরি করেছে, আর সেই দ্বিধার সুযোগে আমাদের গভীর সমুদ্র থেকে গেছে অস্পর্শিত। আর এই দেরির আসল মূল্য কে দিচ্ছে? আপনি, আমি আর দেশের 18 কোটি মানুষ। পেট্রো বাংলার তথ্য বলছে দেশে এখন গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট, কিন্তু দেশে উৎপাদন আর আমদানি মিলিয়ে সরবরাহ করা যাচ্ছে মাত্র 265 কোটি ঘনফুটের মতো। মানে প্রতিদিন 115 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকেই যাচ্ছে। এই ঘাটতির কারণেই কারখানায় উৎপাদন বন্ধ থাকছে, বাসাবাড়িতে চুলা জ্বলছে কম্প্রেসারে, আর বিদ্যুৎ কেন্দ্র চলছে অর্ধেক সক্ষমতায়। এই ঘাটতি পোষাতে আমাদের ভরসা একটাই, আন্তর্জাতিক বাজার থেকে কেনা এলএনজি। আর এই এলএনজির দাম যে অঙ্কে গিয়ে দাঁড়াচ্ছে সেটা শুনলে মাথা ঘুরে যাবে। চলতি অর্থ বছরেই এলএনজি আমদানিতে বাংলাদেশের খরচ হতে যাচ্ছে প্রায় 56,600 কোটি টাকা। আর গত 8 বছরের হিসাব করলে এই খরচ দাঁড়ায় প্রায় 2,45,000 কোটি টাকায়। একটু থামুন আর ভাবুন, এই টাকা দিয়ে কতগুলো হাসপাতাল, কতগুলো স্কুল, কতগুলো রাস্তা বানানো যেত। অথচ এই বিশাল অর্থ প্রতি বছর শুধু বিদেশ থেকে গ্যাস কিনতেই খরচ হয়ে যাচ্ছে, যেখানে নিজেদের সমুদ্রের নিচে সেই সম্পদ ঘুমিয়ে আছে। এই সংকটের প্রভাব শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই, এটা সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের সংসারে। বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশ চলে গ্যাস আর আমদানি করা এলএনজির উপর ভর করে। জ্বালানির দাম বাড়ার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যাচ্ছে, আর সেই চাপ গিয়ে পড়ছে ভর্তুকির ওপর। চলতি অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,475 কোটি টাকা, আর আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চ মূল্যের কারণে আরও প্রায় 15,000 কোটি টাকা বাড়তি ভর্তুকি লাগতে পারে। এই চাপ সামলাতে গিয়েই বারবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসছে। মানে সমুদ্রের নিচে গ্যাস না তুলতে পারার মাসুল শেষ পর্যন্ত গিয়ে পড়ছে প্রতিটা বাসাবাড়ির বিদ্যুৎ বিলে। শিল্প খাতের অবস্থা আরও কঠিন। গ্যাসের অভাবে দেশের গার্মেন্টস, সিমেন্ট আর সার কারখানাগুলো বারবার উৎপাদন বিঘ্নিত হওয়ার মুখে পড়ছে। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ার মতো ঘটনাও সাম্প্রতিক সময়ে ঘটেছে। যে দেশের রপ্তানি আর সিংহভাগ আসে শিল্প খাত থেকে, সেই দেশেই কারখানার চাকা ঠিকঠাক ঘোরানোর জন্য পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করতে পারাটা এখন একটা জাতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এই দীর্ঘ অপেক্ষার মাঝে একটা চেষ্টা হয়েছিল আগেও। সমুদ্র জয়ের প্রায় 12 বছর পর ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওএনজিসি বিদেশ লিমিটেড আর অয়েল ইন্ডিয়া লিমিটেডের কনসোর্টিয়ামের সাথে যৌথভাবে কক্সবাজারের মহেশখালী উপকূলের একটা ব্লকে কূপ খনন শুরু করেছিল বাপেক্স। সেখানে ভারতীয় কোম্পানিগুলোর অংশীদারিত্ব ছিল 90%, আর বাপেক্সের ছিল মাত্র 10%। এটা ছিল বাংলাদেশের সমুদ্র গ্যাস ব্লকে প্রথমবারের মতো কোনো বিদেশি কোম্পানির সরাসরি অংশগ্রহণ। তবে এই একটা উদ্যোগ পুরো সমুদ্র এলাকার বিশাল সম্ভাবনার তুলনায় ছিল নিতান্তই সীমিত, আর এরপর সেই গতি আর ধরে রাখা যায়নি। এতক্ষণ যা বললাম তার পুরোটাই কিন্তু একটা প্রশ্নের দিকে আঙুল তোলে। সমস্যাটা আসলে কোথায়? প্রযুক্তির অভাবে নাকি সিদ্ধান্তহীনতায়? উত্তরটা একটু জটিল, কিন্তু পরের অংশটা শুনলে আপনি নিজেই বুঝে যাবেন আসল কারণ কোন দিকে। আর শুধু সমুদ্র নয়, স্থলভাগ
আগেও আমরা পিছিয়ে পড়েছি। পেট্রোবাংলা সূত্রের তথ্য অনুযায়ী 2006 সালের পর দেশে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কোনো জোরালো উদ্যোগ নেওয়া হয়নি। 2 দশকের বেশি সময় ধরে শুধু পরিকল্পনা আর নথি তৈরিতেই কেটে গেছে। বাপেক্সের সক্ষমতা বাড়ানোর কথা ছিল, সেটাও হয়নি। দেশের গ্যাস ক্ষেত্রগুলোর মজুদ দিন দিন কমছে, আর নতুন কূপ খননের গতি সেই কমার হারের সাথে তাল মেলাতে পারছে না। এই পুরো সংকটের মাঝে আসার একটা দিক ছিল নবায়নযোগ্য জ্বালানি, কিন্তু সেই দিকেও অগ্রগতি খুব ধীর। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী 2020 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ প্রায় 2% আটকে ছিল, আর তার পরের বছরগুলোতেও সেই অংশ খুব বেশি বাড়েনি। 2008 সালের ডিসেম্বর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই দীর্ঘ সময় দেশে যুক্ত হয়েছে মাত্র 1446 মেগাওয়াটের মতো নবায়নযোগ্য বিদ্যুৎ। মানে শুধু গ্যাস নয়, জ্বালানির বিকল্প উৎস খুঁজে নেওয়ার দৌড়েও আমরা পিছিয়ে আছি। এখন বলি সেই চমকে দেওয়া তথ্যটা, যেটার জন্য বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। সমুদ্রে এখন পর্যন্ত বাংলাদেশের আবিষ্কৃত একমাত্র গ্যাস ক্ষেত্র ছিল সাঙ্গু, আর সেটাও আজ সম্পূর্ণ পরিত্যক্ত। মানে আমাদের পুরো সমুদ্র এলাকায় এত বছরের ইতিহাসে একটা মাত্র গ্যাস ক্ষেত্র পেয়েছিলাম আমরা, আর সেটাও এখন মৃত। এর চেয়ে দুঃখজনক ছবি আর কি হতে পারে? বিদেশি কোম্পানিগুলোর সাথে অভিজ্ঞতাও খুব সুখকর হয়নি। আমেরিকান বহুজাতিক কোম্পানি কনকোফিলিপস কয়েক বছর ধরে অনুসন্ধান চালানোর পর গ্যাসের দাম নিয়ে মতবিরোধ নিজেদের ব্লক ছেড়ে চলে যায়। এমন আরো কয়েকটা টেন্ডার বছরের পর বছর ধরে ভেঙে গেছে নানা কারণে, প্রতিবারই ভিন্ন কারণ, কিন্তু চূড়ান্ত ফল একই। বাংলাদেশের সমুদ্র থেকে সম্পদ ওঠার বদলে অপেক্ষা বেড়েছে আরো কয়েক বছর। এই ভূ রাজনৈতিক জটিলতার আরেকটা ঘটনা শুনলে অবাক হবেন। আগের একটা সরকারের আমলে বঙ্গোপসাগরে প্রাথমিক জরিপের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বের অন্যতম স্বীকৃত জরিপ সংস্থা SLB কে, যেটা বিশ্বের শতাধিক দেশে কাজ করে। কিন্তু এই কোম্পানির ভাড়া করা একটা জাহাজ, যেটা চীনের তৈরি, সেটাকে ভারতের জলসীমার মাত্র 1.5 কিলোমিটার ভেতরে প্রবেশের অনুমতিই দেয়নি ভারত। শুধু একটা সার্ভে জাহাজের জন্য এত সতর্কতা, এই একটা ঘটনায় বলে দেয় বঙ্গোপসাগরের নিচের সম্পদ নিয়ে আঞ্চলিক শক্তিগুলো কতটা স্পর্শকাতর। একটা জরিপ জাহাজ পর্যন্ত যদি এত বাধার মুখে পড়ে, তাহলে বড় বিনিয়োগ আর দীর্ঘমেয়াদী খনন প্রকল্প কতটা জটিল হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে এত বছরে যেটুকু অগ্রগতি হয়েছে তার পুরোটাই কি শুধু আমলাতান্ত্রিক দেরি, নাকি এর পেছনে আছে আরো গভীর কৌশলগত হিসাব নিকাশ? বিশেষজ্ঞরা বলছেন দুটোই সত্য। একদিকে দীর্ঘসূত্রতা, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়ার ভয়, দুটো মিলেই বাংলাদেশকে ফেলে রেখেছে এক ধরনের অপেক্ষার ফাঁদে। আর এই ফাঁদ থেকে বের হতে এখন নতুন উদ্যোগ নিতে হচ্ছে সরকারকে। এখন আসা যাক বর্তমান প্রসঙ্গে। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি খাতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেছে। গত মে মাসে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন দিয়েছে নতুন বাংলাদেশ অফশোর মডেল উৎপাদন বন্টন চুক্তি বা PSC 2026। এর ভিত্তিতে সরকার এরই মধ্যে বঙ্গোপসাগরের 26টা ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে, যার মধ্যে 11টা অগভীর সমুদ্রের আর 15টা গভীর সমুদ্রের ব্লক। আগামী নভেম্বরের মধ্যে এই দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বলছে এবার জাতীয় স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চুক্তি করা হবে। ঠিক এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে চীন সফরে আছেন। গতকালই বেইজিং এ চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথে বৈঠকের পর বাংলাদেশের আর চীনের মধ্যে 2টো চুক্তি আর 13টা সমঝোতা স্মারক সই হয়েছে, যেগুলো মূলত সৌর বিদ্যুৎ আর অবকাঠামো খাতে। জ্বালানি খাতে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। বাংলাদেশ এখন একটা মাত্র শক্তির উপর নির্ভর না থেকে একসাথে একাধিক দিক থেকে বিনিয়োগ আর প্রযুক্তি আনার চেষ্টা করছে, যাতে সমুদ্রের ব্লকগুলো এবার অন্তত খনন পর্যায়ে পৌঁছাতে পারে। আর ঠিক এই সময়ে আমাদের প্রতিবেশী মিয়ানমার এক বিশাল সুখবর পেয়েছে। মিয়ানমারের সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের সমুদ্র এলাকায় নতুন করে 109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান নিশ্চিত হয়েছে। এর মধ্যে তানিনথারি অঞ্চলে গভীর সমুদ্রে পাওয়া গেছে 95 ট্রিলিয়ন ঘনফুট, আর আয়ের ওয়াদি অঞ্চলে 14 ট্রিলিয়ন ঘনফুট। এটা পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস আবিষ্কারগুলোর একটা হতে যাচ্ছে, আর এই আবিষ্কার তাদের নিজস্ব অনুসন্ধান আর বিনিয়োগের ফল। ঠিক যেমনটা বাংলাদেশকেও করতে হবে নিজের সমুদ্র সীমায়। তাহলে শিক্ষাটা কি? সমুদ্রের নিচে সম্পদ থাকাটা যথেষ্ট নয়, সেই সম্পদ তোলার জন্য চাই সাহসী বিনিয়োগ, ধারাবাহিক অনুসন্ধান আর ভূ রাজনৈতিক জটিলতার মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মিয়ানমার সেটা করে দেখিয়েছে, ভারত সেটা করেছে বহু বছর ধরে। এখন বাংলাদেশের সামনেও একটা সুযোগ এসেছে, নতুন PSC, নতুন দরপত্র আর নতুন আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে। এই গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এবার অন্তত কাগজ থেকে কাজে নামার একটা স্পষ্ট সময়সীমা ঠিক হয়েছে। নভেম্বরের মধ্যে দরপত্র জমা পড়ে তারপর শুরু হবে যোগ্যতা যাচাই আর আলোচনার পর্ব। সেখান থেকে চুক্তি সই হলে খনন শুরু হতে আরো কিছু সময় লাগবে। মানে আজকের সিদ্ধান্তের ফল হাতে আসতে অপেক্ষা করতে হতে পারে আরো কয়েক বছর, কিন্তু গত 1 দশকের নিষ্ক্রিয়তার তুলনায় এটা একটা স্পষ্ট মাইল ফলক। কারণ অন্তত এখন একটা প্রক্রিয়া চলছে, একটা সময়সীমা আছে, আর সরকারের ঘোষিত অগ্রাধিকারের জ্বালানি
খাত এখন সবচেয়ে উপরের দিকে আছে। একই সাথে এটাও মনে রাখা জরুরি, শুধু বিদেশি কোম্পানির উপর নির্ভর করে এই সমস্যার পূর্ণ সমাধান হবে না। বাপেক্সের নিজস্ব সক্ষমতা বাড়ানো, নতুন ঋণ সংগ্রহ আর দেশীয় বিশেষজ্ঞ তৈরি করা এই পুরো প্রক্রিয়ার একটা অপরিহার্য অংশ। কারণ বিদেশি কোম্পানি এসে গ্যাস তুলে দিলেও দীর্ঘমেয়াদে জ্বালানি সার্বভৌমত্ব অর্জনের জন্য নিজেদের প্রযুক্তিগত ভিত্তিটাও মজবুত করতে হবে। বঙ্গোপসাগরের ঢেউ এখনো একইভাবে গর্জে উঠছে। প্রশ্ন একটাই, এবার কি বাংলাদেশ সেই গর্জনের সাথে তাল মিলিয়ে নিজের সমুদ্রের নিচের সম্পদ তুলে আনতে পারবে, নাকি আরো এক দশক কেটে যাবে শুধু পরিকল্পনা আর প্রতীক্ষায়? আগামী কয়েক মাসের দরপত্র প্রক্রিয়ায় বলে দেবে এই প্রশ্নের উত্তর। আর সেই উত্তরের উপরই নির্ভর করছে আমাদের শিল্প কারখানার ভবিষ্যৎ, আমাদের বিদ্যুৎ বিলের অঙ্ক আর জ্বালানি খাতে দেশের দীর্ঘমেয়াদী স্বাধীনতা।